আজ আমরা একটা অসাধারণ গল্পের ভেতরে ঢুকব। এটা শুধু কোনো আন্দোলনের গল্প নয়, এটা হাজার হাজার মানুষের পায়ে হেঁটে ইতিহাস তৈরি করার গল্প। ৫৫ শুনতে তো শুধু একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এই একটা সংখ্যার পেছনে যে কি পরিমাণ শারীরিক কষ্ট, ক্লান্তি আর জেদ লুকিয়ে আছে তা হয়তো আমরা ভাবতেও পারব না। ঠিক তাই, ৫৫ কিলোমিটার। নিজেদের অধিকারের জন্য হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এতটা পথ পাড়ি দিয়েছে। ভাবুন তো একবার, কতটা দৃঢ় সংকল্প থাকলে এটা সম্ভব। তো চলুন এই যাত্রা শুরু থেকে দেখা যাক। ২ দিনের একটা কঠিন সফর, যেখানে প্রতিটা পা ফেলাই ছিল এক একটা জোরালো প্রতিবাদের মতো। যাত্রাটা শুরু হয়েছিল ৪টি থেকে। এরপর প্রচণ্ড গরম, রাস্তার সব রকম কষ্ট সহ্য করে তারা একটানা এগিয়ে যাচ্ছিল। আর তারপর দ্বিতীয় দিনের ঠিক সন্ধ্যে ৭টায় হাজার হাজার ক্লান্ত কিন্তু জেদি মানুষ এসে পৌঁছল পালঘর জেলা কালেক্টরেটে। সত্যি, তাদের সংকল্প ছিল দেখার মতো। কিন্তু তারা যখন তাদের গন্তব্যে পৌঁছাল, তখন কি হলো? প্রশাসনের প্রতিক্রিয়া কি ছিল? এখান থেকেই কিন্তু গল্পের মোড় ঘুরতে শুরু করে। ভাবুন, এতটা পথ হেঁটে আসার পর সহানুভূতির বদলে তারা পেল শুধু অবহেলা আর উদাসীনতা। তাদেরকে স্বাগত জানানো হলো একটা অদৃশ্য দেয়াল দিয়ে। এখান থেকেই শুরু হয় আসল উত্তেজনা। পরিস্থিতিটা বোঝানোর জন্য একটা কথা বলা হয়, আমলাতান্ত্রিক সংবেদনহীনতার এক চমকে দেওয়ার মতো প্রদর্শন। মানে, যারা মিছিলে ছিলেন তাদের কাছে পুরো ব্যাপারটা ছিল ঠিক এই রকমই, অবাক করা, হতাশাজনক একটা অনুভূতি। কি চেয়েছিল তারা? ৫৫ কিলোমিটার হাঁটার পর শুধু একটু বসার, একটু বিশ্রামের জায়গা। খুব সাধারণ একটা মানবিক চাওয়া, তাই না? আর তার বদলে তারা কি পেল? তাদের মুখের ওপর কালেক্টরেটের গেট সশব্দে বন্ধ করে দেওয়া হলো। তফাৎটা একবার দেখুন। তো প্রশাসনের এই একটা সিদ্ধান্তের ফল কি হলো? এখান থেকেই জন্ম নিল এক বিশাল অবরোধের। আসলে মানুষকে যখন দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয়, তখন তারাই তো দেওয়াল হয়ে ওঠে। এই যে অবরোধ, একে বলা হয় ঘেরাও। এটা কিন্তু একটা প্রতিবাদের কৌশল। এর মানে হল, প্রতিবাদকারীরা পুরো জায়গাটা এমনভাবে ঘিরে ফেলে যে কেউ ভেতরেও ঢুকতে পারে না, আবার ভেতর থেকে বেরোতেও পারে না। যেহেতু কালেক্টরেটের গেট বন্ধ, তাই প্রতিবাদীদের আর কোনো উপায় ছিল না। তারা সোজা হাইওয়ের ওপর বসে পড়ল, আর তার ফল পালঘর বইসার হাইওয়ে, যেটা শহরের একটা লাইফ লাইন, সেটা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল, যেন একটা নিথর জায়গা। তো তখনকার পরিস্থিতিটা ঠিক কী ছিল? একদিকে কালেক্টরেট অফিসটা যেন একটা দুর্গ, আর সেই দুর্গটাকে ঘিরে আছে হাজার হাজার লাল পতাকার ঢেউ। যদিও প্রতিবাদটা শান্তিপূর্ণ ছিল, কিন্তু এর প্রভাবে গোটা এলাকাটা অচল হয়ে গেছে। মনে রাখতে হবে, এই অবরোধটা কিন্তু কোনো রাগ বা বিদ্বেষ থেকে আসেনি। এটা এসেছিল নিতান্তই প্রয়োজন থেকে। এই অবস্থায় আন্দোলনের নেতারা কি ভাবছিলেন? পরের দিনের জন্য তাদের পরিকল্পনা কি ছিল? চলুন সেদিকে একটু নজর দেয়া যাক। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বেশ কিছু পরিচিত মুখ, যেমন ডক্টর অশোক ধাওয়ালে, এমএলএ বিনোদ নিকোলে, কিরণ গাহালা আর রাধাকা কালাংদা। এদের নেতৃত্বেই কিন্তু আন্দোলনটা এগিয়ে চলছিল। তাদের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হলো, আগামীকাল জেগে ওঠো, পাহাড়ের শক্তিকে শহরের বুকে নামিয়ে আনো। কি শক্তিশালী একটা কথা! বোঝাই যাচ্ছে পরের দিনের জন্য তারা আরও বড় কিছুর প্রস্তুতি নিচ্ছিল। এই যে আরও মানুষকে আসতে বলা হলো, এর পেছনের কারণটা কিন্তু খুব পরিষ্কার। লক্ষ্য একটাই ছিল, প্রশাসনের এই যে অবহেলা, এটাকে একটা বিরাট চাপের গর্জনে বদলে দেয়া। কিন্তু এই পুরো ঘটনায় স্থানীয় মানুষ, মানে পালঘরের সাধারণ বাসিন্দারা কি ভাবছিলেন, তাদের প্রতিক্রিয়া কি ছিল? এটাও কিন্তু গল্পের একটা খুব ইন্টারেস্টিং দিক। পুরো পরিস্থিতিটাকে যদি আমরা দেখি, তাহলে ৩টে ভাগ পাব। একদিকে প্রতিবাদীরা তাদের দাবিতে দৃঢ়প্রতিজ্ঞ, অন্যদিকে প্রশাসন একদম উদাসীন, আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পালঘরের সাধারণ মানুষ। তারা কিন্তু প্রতিবাদীদের পাশেই দাঁড়িয়েছিল, তাদের সংহতি জানিয়েছিল। এই পুরো ঘটনাটাকে একটা লাইনে খুব সুন্দরভাবে বলা যায়, প্রশাসন ভেবেছিল তারা একটি শিবির আটকাচ্ছে, পরিবর্তে তারা বিবেকের এক অবরোধ চালিয়ে দিয়েছে। মানে, কর্তৃপক্ষ আসলে পরিস্থিতিটা বুঝতেই পারেনি। তারা ভেবেছিল শুধু একটা জমায়েতকে আটকাচ্ছে, কিন্তু তার বদলে তারা মানুষের বিবেকের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিয়েছিল।
এই পুরো গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়। যখন কোনো সিস্টেম বা ব্যবস্থা মানুষের প্রতি এরকম উদাসীনতা দেখায়, তখন সাধারণ মানুষের বিবেক কোন দিকে দাঁড়ায়? কি করা উচিত? উত্তরটা হয়তো এই ধরনের প্রতিবাদের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।